সুপ্রিয় শ্রোতারা, গল্পের আসরে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা আদর্শ হিন্দু হোটেল। আজ এর শেষ পর্ব। পরদিন সকালেই হাজারী নতুন পাড়া রওনা হইল। চাকদা স্টেশন পর্যন্ত অবশ্য ট্রেনে আসিল, বাকি পথটুকু হাঁটিয়াই চলিল। সেই রকম বড় বড় তেঁতুল গাছ, অন্যান্য গাছের জঙ্গলে দিনমানেই এ পথে অন্ধকার। হাজারীর মনে পড়িল, সেবার যখন সেই পথে গিয়াছিল তখন রানাঘাট হোটেলের চাকুরি তাহার সবে গিয়াছে, হাতে পয়সা নাই। পথ হাঁটিয়া এই পথে সে চাকুরি খুঁজিতে বাহির হইয়াছিল। আর আজ অনেক তফাত হইয়া গিয়াছে। এখন সে রানাঘাটের বাজারে দুটি বড় হোটেলের মালিক। তার অধীনে 10-12 জন লোক খাটে। যে মেয়েটির জন্য আজ তার এই উন্নতি, হাজারীর সাধ্য নাই তাহার বিন্দুমাত্র প্রত্যুপকার সে করে। অতসীমা বড় মানুষের মেয়ে, তার উপর সে বিবাহিতা। হাজারী তাহাকে কি দিতে পারে? কিন্তু তাহার বদলে যে দুটি একটি সরলা দরিদ্র মেয়ে তাহার সংস্পর্শে আসিয়াছে, সে তাহাদের ভালো করিবার চেষ্টা করিতে পারে। নতুন পাড়ার গোয়ালা বউটি ইহাদের মধ্যে একজন। নতুন পাড়া পৌঁছিতে বেলা প্রায় 9টা বাজিল। গ্রামের মধ্যে হঠাৎ না ঢুকিয়া হাজারী পথের ধারের একটা তেঁতুল গাছের ছায়ায় কাহাদের একখানা গরুর গাড়ি পড়িয়া আছে, তাহার উপর আসিয়া বসিল। সর্বাঙ্গে ঘাম, এক হাঁটু ধুলো একটু জিজাইয়া লইয়া ঘাম মরিলে সম্মুখের ক্ষুদ্র ডোবাটার জলে পা ধুইয়া জুতা পায়ে দিয়া ভদ্রলোক সাজিয়া গ্রামে ঢোকাই যুক্তিসঙ্গত। একটি প্রৌঢ় বয়স্ক পথিক যশোরের দিক হইতে আসিতেছিল। হাজারীকে দেখিয়া সে কাছে গিয়া বলিল, দেশলাই আছে? আছে, বসুন। আপনারা? ব্রাহ্মণ। প্রণাম হই, একটু পায়ে ধুলো দেন ঠাকুরমশাই। লোকটির নাম কৃষ্ণলাল, জাতিতে শাখারি, বাড়ি পূর্ব অঞ্চলে। কথাবার্তায় বেশ টান আছে পূর্ববঙ্গের। বনগ্রামে ইছামতির ঘাটে তাহাদের শাখার বড় ঘর নোঙর করিয়া আছে। কৃষ্ণলাল পায়ে হাঁটিয়া এই অঞ্চলের গ্রামগুলি এবং ক্রেতার আনুমানিক সংখ্যা ইত্যাদি দেখিতে বাহির হইয়াছে। কাজের লোক বেশিক্ষণ বসে না। একটা বিড়ি ধরাইয়া শেষ করিবার পূর্বেই কৃষ্ণলাল উঠিতে চাহিল। হাজারী কথাবার্তায় তাহাকে বসাইয়া রাখিল। বনগা হইতে 17 মাইল পথ হাঁটিয়া ব্যবসার খোঁজ লইতে বাহির হইয়াছে যে লোক, তাহার উপর অসীম শ্রদ্ধা হইল হাজারীর। ব্যবসা কি করিয়া করিতে হয় লোকটা জানে। সে বলিল, গাঁজা টাজা চলে? আমার কাছে আছে। কৃষ্ণলাল একগাল হাসিয়া বলিল, তা ঠাকুরমশাই, পেশার যদি দেন দয়া করে, তবে তো ভাগ্যি। বসো তবে, এক ছিলিম সাজি। হাজারী খুব বেশি যে গাঁজা খায় তা নয়, তবে উপযুক্ত সঙ্গী পাইলে এক আধ ছিলিম খাইয়া থাকে। আজকাল রানাঘাটে গাঁজা খাইবার সুবিধা নাই। হোটেলের সকলে খাতির করে, তাহার উপর নরেন আছে। এইসব কারণে হোটেলেও ব্যাপার চলে না। বাসায় তো নয়, সেখানে টেপি আছে। আবার যাহার তাহার সঙ্গেও গাঁজা খাওয়া উচিত নয়, তাহাতে মান থাকে না। আজ উপযুক্ত সঙ্গী পাইয়া হাজারীর হৃষ্ট মনে ভালো করিয়া ছিলিম সাজিল। কলিকাটা ভদ্রতা করিয়া কৃষ্ণলালের হাতে দিতে যাইতেই কৃষ্ণলাল এক হাত জিভ কাটিয়া হাত জোর করিয়া বলিল, বাপরে, আপনারা দেবতা, পেশাদ করে দিন আগে। কথায় কথায় হাজারী নিজের পরিচয় দিল। কৃষ্ণলাল খুশি হইল। সেও বাজে লোকের সঙ্গে মিশিতে ভালোবাসে না। নিজের চেষ্টায় যে রানাঘাটের বাজারে দুটি বড় বড় হোটেলের মালিক, তাহার সহিত বসিয়া গাঁজা খাওয়া যায় বটে। হাজারী বলিল, রানাঘাটে তো যাবে, আমার হোটেলেই উঠো। রেলবাজারে আমার নাম বললেই সবাই দেখিয়ে দেবে। পয়সা দিও না কিন্তু, আমি সই দিয়ে দিচ্ছি, তোমার সঙ্গে আমার কথা আছে। কৃষ্ণলাল পুনরায় হাত জোর করিয়া বলিল, আজ্ঞে, ওইটি মাপ করতে হবে কর্তা। আপনার হোটেলেই উঠব, কিন্তু বিনি পয়সায় খেতে পারবো না। ব্যবসার নিয়ম তা নয়। ন্যায্য নেবে, ন্যায্য দেবে, এ না হলে ব্যবসা চলে না। ও হুকুম করবেন না ঠাকুরমশাই। বেশ, তাজা ভালো বোঝো। কৃষ্ণলাল পুনরায় পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বিদায় লইল। হাজারী গ্রামের মধ্যে ঢুকিয়া শ্রীচরণ ঘোষের বাড়ি খুঁজিয়া বাহির করিল। শ্রীচরণ ঘোষ বাড়িতেই ছিল।
হাজারিকে দেখিয়া চিনিতে পারিল তখনই। এইসব স্থানে কালে ভদ্রে লোকজন আসে, কাজেই মানুষের মুখ মনে থাকে অনেক দিন। বউটি সংবাদ পাইয়া ছুটিয়া আসিল, গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া বলিল, বলেছিলেন যে 2 মাসের মধ্যে আসবেন খুড়োমশাই। 2 বছর 2.5 বছর হয়ে গেল যে, মনে পড়ল এতদিন পরে মেয়ে বলে। তা তো পড়ল মা, এসো সাবিত্রীর সমান হও মা। বেশ ভালো আছো? আপনি যেরকম রেখেছেন। আপনাদের বাড়ির সব ভালো খুড়োমশাই? তা এখন একরকম ভালো। কুসুম দিদির সঙ্গে দেখা হয়েছিল, ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। আমার কথা বলছিলেন? হাজারে বিপদে পড়িল। ইহার এখান থেকে সেবার সে যাইবার পরে গোপালনগরে চাকরি করিল অনেক দিন। তারপর কতদিন পরে রানাঘাটে গিয়া কুসুমের সহিত দেখা, ইহার কথা তখন কি আর মনে ছিল? ইয়ে, ঠিক মনে পড়ছে না বলেছিলাম কিনা। নানা কাজে ব্যস্ত থাকি, সব সময় সব কথা মনে পড়ে না ছাই। বুড়ো তো হয়েছি মা। আহা, বুড়ো হয়েছেন না, আরো কিছু। আমার পিসে মশাইয়ের চেয়ে আপনি তো কত ছোট। কে, গঙ্গাধর? হ্যাঁ, তা গঙ্গাধর আমার চেয়ে অন্তত 16-17 বছরের বড়। বসুন খুড়োমশাই, আমি আপনার হাত পা ধোয়ার জল আনি। শ্রীচরণ ঘোষ তামাক সাজিয়া আনিয়া হাতে দিয়া বলিল, আপনি তো দা ঠাকুর বৌমার বাপের বাড়ির গায়ের লোক। সব শুনেছি আমরা সেবার আপনি চলে গেলে। বৌমা সব পরিচয় দিলেন। হাজারি বলিল, সে বউটির বাপের বাড়ির গায়ের লোক নয়, তবে তাহার পিসিমার শ্বশুর বাড়ি গ্রামের লোক বটে, এবং বউয়ের পিতৃকুলের সহিত তাহার বহুদিন হইতে জানাশোনা আছে বটে। শ্রীচরণ বলিল, দা ঠাকুর আমরা ছোট জাত, বলতে সাহস হয় না। যখন এবার পায়ে ধুলো দিয়েছেন, তখন 2-4 দিন এখানে এবার থাকুন না কেন? বৌমারও বড্ড স্বাদ আপনি 2 দিন থাকেন। আমায় বলতে বলেছে আপনাকে। হাজারি এখানে কুটুম্বিতার নিমন্ত্রণ খাইতে আসে নাই, এমনকি আজ ওবেলা রওনা হইতে পারিলেই ভালো হয়। 2টি বড় হোটেলের কাজ, সে না থাকিলে সব বিশৃঙ্খলা হইয়া যাইবে। হাজার কাজ বুঝিলেও নরেন এখনও ছেলে মানুষ, তাহার উপর 2 হোটেলে ক্যাশের দায়িত্ব রাখা ঠিক নয়। রান্না করিবার সময় বউটিও ঠিক ওই অনুরোধ করল। এখন 2 দিন থাকিয়া যাইতে হইবে, যাইবার তাড়াতাড়ি কিসের? সেবার ভালো করিয়া সেবা যত্ন না করিতে পারিয়া উহাদের মনে কষ্ট আছে, এবার তাহা হইতে দিবে না। হাজারে হাসিয়া বলিল, মা, সেবার 2 দিন থাকলে কোনো ক্ষতি ছিল না, কিন্তু এবার তা ইচ্ছে করলেও হবার জো নেই। হাজারে কথা ভাবে বউটি অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিল, কেন খুড়োমশাই, এবার থাকতে পারবেন না কেন? কি হয়েছে? সেবার চাকুরি ছিল না বলেছিলাম, মনে আছে? এবার চাকুরি হয়েছে, তা বুঝতে পেরেছি। ভালোই তো, ভগবান ভালোই করেছেন। কোথায় খুড়োমশাই? গোপালনগরে। ও, তাই এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বুঝি? ঠিক বুঝেছ মা, মায়ের আমার বড্ড বুদ্ধি। বধূটি সল্লজ্জ হাসিয়া বলিল, আহা, এর মধ্যে আবার বুদ্ধির কথা কি আছে খুড়োমশাই? বেশ, কিন্তু তুমি বটি দেখে কেটো মা, আঙ্গুল কেটে ফেলবে। ঝিঙেগুলো ধুয়ে ফেলো এবার। গোপালনগরে কোথায় চাকরি করছেন খুড়োমশাই? কুণ্ডুদের বাড়ি। খুব বড়লোক বুঝি? নিশ্চয়ই, নলে রাঁধুনি রাখে কখনো পাড়া গায়ে, খুব বড় লোক। ওদের বাড়ি পুজো হয় খুড়োমশাই? খুব জাকের পুজো হয়, মস্ত প্রতিমে, যাত্রা পাঁচালি। আমায় নিয়ে দেখিয়ে আনবেন এবার পুজোর সময়। আপনার কোনো হাংনামা পোয়াতে হবে না। আমাদের বাড়ি গরু গাড়ি আছে, তাতে উঠে বাপিঝিয়ে যাব, আবার তার পরদিন দেখে শুনে ফিরব। কেমন? বেশ তো, নিয়ে যাবেন তাহলে, কথা রইল কিন্তু। আমি কখনো কোনো জায়গায় যাইনি খুড়োমশাই। বাপের বাড়ির গা আর শ্বশুর বাড়ির গা হয়ে গেল। আমার বড্ড কোনো জায়গায় যেতে দেখতে ইচ্ছে করে। তা কে নিয়ে যাচ্ছে? হাজারি মনে অত্যন্ত কষ্ট হইল। মেয়েটিকে একটু শহর বাজারের মুখ তাহাকে দেখাইতে হইবে। সে বুঝাইয়া বলিল, তাহার দ্বারা যাহা হইবার তাহা সে করিবেই। পাকা কথা থাকিল। একবার তামাক খাইয়া লইয়া বলিল, মা, সেই টাকার কথা মনে আছে? হ্যাঁ খুড়োমশাই, টাকা আপনার দরকার। কত দিতে পারবে?
তখন ছিল 80 টাকা, এই 2 বছরে আর গোটাকুড়ি হয়েছে। বধূটি লজ্জায় মুখ নিচু করিয়া বলিল, আপনার জামাই লোক ভালো, গত সন তামাক পুঁতে 2 পয়সা লাভ করেছিল, আমায় তার থেকে 20টা টাকা এনে দিয়ে বললে, ছোট বউ রেখে দাও, এ তোমার রইল। বেশ, টাকাটা আমায় দিয়ে দাও সবটা। নিয়ে যান, আমি তো বলেছিলামই সেবার। ভালো মনে দিচ্ছ তো মা? বধূ জিভ কাটিয়া বলিল, অমন কথা বলবেন না খুড়োমশাই, আপনি আমার বাপের বয়সে ব্রাহ্মণ দেবতা, 2টো কানা করে আপনার হাতে দিয়ে অবিশ্বাস করব এমন মতি যেন ভগবান না দেন। মেয়েটির সরল বিশ্বাসে হাজারের চোখে জল আসিল। বলিল, বেশ, তাই দিও। সুদ কিরকম নেবে? যা আপনি দেবেন, আমাদের গায়ে টাকায় 2 পয়সায় রেট, তাই পাবে আমার কাছে। হাজারে খাইতে বসিয়া কেবলই ভাবিতেছিল মাত্র 100 টাকার মূলধনে মেয়েটিকে সে এমন কিছু বেশি লাভের অংশ দিতে পারিবে না তো? অংশীদার সে করিয়া লইবে তাহা কি নিশ্চয়ই, কিন্তু 100 টাকায় কত আর বার্ষিক লভ্যাংশ পড়িবে? হাজারের ইচ্ছা মেয়েটিকে সে আরো কিছু বেশি করিয়া দেয়। রেলওয়ে হোটেলের অংশে যে অন্য কাহারও নাম থাকিবার উপায় নেই, নতুবা ওখানকার আয় বেশ হইত বাজারে হোটেলের চেয়ে। খাওয়া দাওয়ার পর অল্পক্ষণ মাত্র বিশ্রাম করিয়াই হাজারি রওনা হইল। যাইবার পূর্বে বউটি হাজারের নিকট 100 টাকা গনিয়া দিল। হাজারি রান্নাঘাট হইতে একখানা হ্যান্ডনোট একেবারে টিকিট মারিয়া আনিয়াছিল, কেবল টাকার অঙ্কটি বসাইয়া নাম সই করিয়া দিল। হাজারির অত্যন্ত মায়া হইল মেয়েটির উপর। যাইবার সময় সে বারবার বলছিল, এবার যখন আসবো শহর ঘুরিয়ে নিয়ে আসবো, কিন্তু মনে থাকে যেন মা। গোপালনগর? যেখানে বলো তুমি। আবার কবে আসবেন? দেখি, এবার হয়তো বেশি দেরি হবে না। এখান হইতে নিকটে রেলের বাজার, ক্রোশ 2-এর মধ্যে। হাজারের অত্যন্ত ইচ্ছা হইল বেলের বাজারে সেবার সে মুদির দোকানে আশ্রয় লইয়াছিল তাহার সহিত একবার দেখা করে। জ্যোৎস্না রাত আছে, শেষ রাত্রির দিকে বেলের বাজার হইতে বাহির হইলেও বেলা 8টার মধ্যে রানাঘাট পৌঁছানো যাইবে। বেলের বাজারে মুদি হাজারিকে দেখিয়া চিনিল, খুব যত্ন করিয়া থাকিবার জায়গা করিয়া দিল। তামাক সাজিয়া ব্রাহ্মণের হুকায় জল ফিরাইয়া হাজারির হাতে দিয়া বলিল, ইচ্ছে করুন ঠাকুর মশাই, তা এখন আপনার কি করা হয়? সে তো চাকুরির চেষ্টায় বেরিয়েছিলেন। হ্যাঁ, সেবার তো চাকুরি পেয়েও ছিলাম। গোপালনগরে কুণ্ডবাবুদের বাড়ি? ও, তা বেশ বেশ। গোপালনগরে কুণ্ডবাবুরা এদিকরের মধ্যে নামকরা বড় লোক। লোকও তেনারা শুনেছি বড় ভালো। কত মাইনে দেয় ঠাকুর মশাই? তা দিত 10 টাকা, আর খাওয়া পড়া। ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন বুঝি? এখন গোপালনগরেই যাবেন তো? না, আমি আর সেখানে নেই। মুদি দুঃখিত সুরে বলিল, আহা, সে চাকুরি নেই, তবে এখন কি? হাজারি বসিয়া বসিয়া তাহার হোটেলের ইতিহাস আনুপূর্বক বর্ণনা করিল। দোকানি পাকা ব্যবসাদার, ইহার কাছে গল্প করিয়া সুখ আছে। ব্যবসা কাহাকে বলে এ বুঝে। রাত প্রায় 8:30 বাজিল। হাজারি গল্প শুনিয়া মুদি তাহাকে অন্য চোখে দেখিতে আরম্ভ করিয়াছে। সম্ভ্রমের সহিত বলিল, ঠাকুরমশাই, রাত হয়েছে, রসুয়ে জোগাড় করে দেই। তবে একটা কথা, আমার দোকানে জিনিসপত্রের দাম 1 পয়সা দিতে পারবেন না। সে কি কথা? না ঠাকুরমশাই, এখন তো পথ চলতে খদ্দের নন, আমারই মতো ব্যবসাদার, বন্ধু লোক। আমার দোকানে দয়া করে পায়ে ধুলো দিয়েছেন, আমার যা জোটে 2টি বিদুরের খুদ খেয়ে যান। আবার রানাঘাটে যখন আপনার হোটেলে যাব তখন আপনি আমায় খাওয়াবেন। হাজারি জানে এই অঞ্চলের এই রকমই নিয়ম বটে। ব্যবসাদার লোকদের পরস্পরের মধ্যে যথেষ্ট সহানুভূতি ও খাতির এখনও এইসব পাড়াগা অঞ্চলে আছে। রানাঘাটের মতো শহর জায়গায় রেশারেশির আবহাওয়ায় উহা নষ্ট হইয়া গিয়াছে। রাত্রে দোকানে বেশ ভালো খাওয়া দাওয়া জোগাড় করিয়া দিল, ঘি ময়দা আনিয়া দিল, লুচি ভাজিয়া খাইতে হইবে। হাজারে কোনো আপত্তিই টিকিল না। ছোট একটা রুই মাছ কোথা হইতে আনিয়া হাজির করিল। টাটকা পটল, বেগুন, প্রায় আধশের ঘন দুধ, বেলের বাজারে উৎকৃষ্ট কাঁচাগোল্লা সন্দেশ। হাজারি দম্ভস্তর মতো লজ্জিত অপ্রতিভ হইয়া পড়িল।
এমন জানিলে সে এখানে আসিত না, মিছামিছি বেচারির দণ্ড করা। অথচ সে কথা বলিতে গেলে লোকটি মহা দুঃখিত হইবে। এই ধরনের নিঃস্বার্থ আতিথেয়তা শহর বাজারে হাজারির চোখে পড়ে নাই। এইসব পল্লী অঞ্চলে এখনো ইহা আছে, হয়তো 200 বছর পরে আর থাকিবে না। পরদিন সকালে হাজারি দোকানের নিকট বিদায় লইল বটে, কিন্তু রানাঘাট না আসিয়া হাঁটাপথে গোপালনগর চলিল, তাহার পুরনো মনিব বাড়ি। সেখানে তাহার একটা কাপড়ের পুটুলি আজও পড়িয়া আছে, আনি আনি করিয়া আনার হইয়া উঠে নাই। পথে বেলা চড়িল। পথের ধারে বন জঙ্গলে ঘেরা ছোট্ট পুকুরটি দেখিয়া হাজারে মনে পড়িল ইহারই কাছে শ্রীনগর শিমলে গ্রাম। হাজারে গ্রামের মধ্যে ঢুকিল। তাহার বড় ইচ্ছা হইল সেবার যাহার বাড়িতে আশ্রয় লইয়াছিল সে ভদ্রলোকের সঙ্গে দেখা করিয়া তবে যাইবে। অনেকদিন পরে যখন এই পথে আসিয়াছে তখন তাহার সংবাদ লওয়াটা দরকার বটে। বিহারী বাড়ুজ্যে মশাই বাড়িতেই ছিলেন। এই 2 বৎসরে চেহারা তাহার আরও ম্যালেরিয়া শীর্ণ হইয়া পড়িয়াছে। মাথার চুল সবগুলি পাকিয়া গিয়াছে, সম্মুখে 2-1টি দাঁত পড়িয়াছে। বাড়ুজ্যে মশাই হাজারিকে দেখিয়া চিনিতে পাইলেন। গ্রাম্য আতিথেয়তার কোনো ত্রুটি হইল না। তখন হাত পা ধুইবার জল আনিয়া দিলেন এবং এবেলা অন্তত থাকিয়া আহার না করিয়া তাহার যে যাইবার উপায় নাই এ কথাটিও হাজারিকে জানাইয়া দিলেন। বাড়ির সম্মুখস্থ নারিকেল গাছে ডাব পাড়িবার জন্য তখনই লোক উঠাইবার ব্যবস্থা করিলেন। গ্রামে তখনই তোক ছিল না তত। এই 2 বছরে যেন আরো জনশূন্য হইয়া পড়িয়াছে। বাড়ুজ্যে মশাইয়ের বাড়ির উত্তর দিকের বাঁশবনের ওপারে সেবার একধ গৃহস্থ ছিল, হাজারের মনে আছে। এবার সেখানে ভিটা পড়িয়া আছে। বিহারী বাড়ুজ্যে বলিলেন, কে ও? দুলাল তো? না, ওদের আর কেউ নেই। দুলাল আর তার ভাই নেপাল এক কার্তিক মাসে মারা গেল। দুলালের বউ বাপের বাড়ি চলে গেল। ছেলেটা মেয়েটার হাত ধরে আর নেপাল তো বিয়েই করেনি, কাজেই ভিটে সমভূম হয়ে গেল। আর গা শুদ্ধ হয়েছে এই দশা। তা আপনি আসবেন বলেছিলেন, আসুন না। ওই দুলালের ভিটেতে ঘর তুলুন, কিংবা চলে আসুন আমার এই রাস্তার ধারে জমি দিচ্ছি আপনাকে। আমাদের গায়ে এখন লোকের দরকার। আপনি আসুন, খুব ভালো ধানের জমি দিব আপনাকে, আর আম কাঁঠালের বাগান। কত চান? বড় বড় আম কাঁঠালের বাগান পড়ে রয়েছে ঘোর জঙ্গল হয়ে পূর্ব পাড়ায়। লোক নেই মশাই, কে ভোগ করবে আম কাঁঠালের বাগান? আপনি আসুন, 4খানা বড় বড় বাগান আপনাকে জমা দিয়ে দিচ্ছি। আমাদের গায়ের মতো খাদ্যসুখ কোথাও পাবেন না, আর এত সস্তা। দুধ বলুন, ফুলফুলরি বলুন, মাছ বলুন, সব সস্তা। হাজারি ভাবিল, জিনিস সস্তা না হইয়া উপায় কি, কিনিবার লোক কে আছে? একটা কথা তাহার মনে হওয়াতে সে বিহারী বাড়ুজ্যকে জিজ্ঞাসা করিল, গায়ে লোক নেই তো জিনিসপত্র তৈরি করে কে? এই তরিতরকারি দুধ? বাড়ুজ্যে মশাই বলিলেন, ওই যে, আপনি বুঝতে পারলেন না? ভদ্রলোক মরে হেজে যাচ্ছে, কিন্তু চাষা লোকের বাড়বাড়ন্ত খুব। শিমলে গায়ের বাইরে মাঠের মধ্যে দেখবেন 100 ঘর চাষি কাউরিয়ার বুনোর বাসা। ওদের মধ্যে মশায় ম্যালেরিয়া নেই। যত রোগবালাই সব কি ভদ্রলোকের পাড়ায় মশাই? পাড়াকে পাড়া উজোড় করে দিলে একেবারে রোগে। বিহারী বাড়ুজ্যের 4টি ছেলে। বড় ছেলেটির বছরখানেক হইল বিবাহ দিয়াছেন। বলিলেন, সে ছেলেটির স্বাস্থ্য এত খারাপ যে হাজারের মনে হইল এই গ্রামে আর 3 বছর এভাবে যদি ছেলেটি কাটায় তবে বাড়ুজ্যে মশাই পুত্রবধূকে কপালে সিঁদুর এবং হাতের নোয়ার মায়া কাটাইতেই হইবে। কিন্তু সেই ছেলেটির বাড়ি ছাড়িয়া কোথাও যাইবার উপায় নাই। জমি জমা চাষ আবাদের সমস্ত কাজই তাহাকে দেখিতে হয়। বৃদ্ধ বাড়ুজ্যে মশাই একরূপ অশক্ত হইয়া পড়িয়াছেন। বড় ছেলেটি একমাত্র ভরসা। তাহার উপর ছেলেটি লেখাপড়া এমন কিছু জানে না যে বিদেশে বাহির হইয়া অর্থ উপার্জন করিতে পারে। তাহার বিদ্যার দৌড় গ্রামের উচ্চ প্রাথমিক পাঠশালা পর্যন্ত। শুধু তাহার কেন, অন্য ছেলেগুলোরও তাই। তবু হাজারি বলিল, বাড়ুজ্যে মশাই, একটা কথা বলি। আপনি যদি কিছু মনে না করেন, আপনার একটি ছেলেকে আমি রানাঘাটে নিয়ে গিয়ে হোটেলের কাজে ঢুকিয়ে দিতে পারি। ক্রমে বেশ উন্নতি করতে পারে। বিহারী বাড়ুজ্যে বললেন, ভাত বেচা হোটেলে? না, মাপ করবেন,
ওসব আমাদের দ্বারা হবে না, আমাদের বংশে ওসব কখনো, ও কাজ আমাদের নয়। হাজরি আর কিছু বলিতে সাহস করিল না। শ্রীনগর সিমলে হইতে বাহির হইয়া যখন সে আবার বড় রাস্তায় উঠিল, তখন সেবারকারের মতোই সে হাঁপ ছাড়িয়া বাঁচিল। এমন নিরুপদ্রব নিশ্চিন্ত সুখ, মৃত্যুর সামিল ও সুখ তাহার সহ্য হইবে না। গোপালনগরে পৌঁছিতে বেলা 5টা বাজিল। গোপালনগরে কুণ্ডুবাড়ি পৌঁছিতেই হাজারি যথেষ্ট খাতির পাইল। কুণ্ডুদে বড় কর্তা খুশি হইয়া বলিলেন, আরে হাজারি ঠাকুর যে, কোথায় ছিলেন এতদিন? আসুন আসুন। বাড়ির মেয়েরাও খুশি হইল। হাজারি ঠাকুরের রান্না সম্বন্ধে নিজেদের মধ্যে আজও তাহারা বলা বলি করে। লোকটা যে গুণী, এই বিষয়ে বাড়ির লোকদের মধ্যে মতভেদ নাই। ইহারা হাজারির পুরনো মনিব, সুতরাং সে ইহাদের ন্যায্য প্রাপ্য সম্মান দিতে ত্রুটি করিল না। বড়বাবুর স্ত্রী বলিলেন, ঠাকুরমশাই, দুদিনের ছুটি নিয়ে গেলেন, আর 2 বছর দেখা নেই, ব্যাপার কি বলুন তো? মাইনে বাকি তাও নিলেন না, হয়েছিল কি? ইহারা ব্রাহ্মণকে যথেষ্ট সম্মান করিয়া থাকে, রসুয়ে ব্রাহ্মণের প্রতিও সে সম্মান প্রদর্শনের কার্পণ্য নাই। মেজকর্তার মেয়ে নির্মলার সেবার বিবাহ হইয়াছিল। সেই শ্বশুর বাড়িতে থাকিবার সময়ে হাজারি উহাদের চাকরি ছাড়িয়া দেয়। নির্মলা এখন সম্প্রতি আসিয়াছে। সে হাজারি পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, বেশ, আপনি শ্বশুরবাড়ি থেকে এসে দেখি আপনি আর নেই। উনি সেই বিয়ের পর দিন আপনার রান্না হাতে খেয়ে গেছলেন। আমায় বললেন, তোমাদের ঠাকুরটি বড় ভালো, ওর হাতের রান্না আর একদিন না খেলে চলবে না। ওমা, এসে দেখি কোথায় কে, কোথায় ছিলেন এতদিন? সেই রকম মাংস রাঁধুন তো একদিন, এখন থাকবেন তো আমাদের বাড়ি। হাজারে কষ্ট হইল ইহাদের কাছে প্রকৃত কথা প্রকাশ করিয়া বলিতে, তবু বলিতে হইল। নির্মলাকে বলিল, তোমায় আমি মাংস রেঁধে খাইয়ে যাব মা, দুদিন তোমাদের এখান থেকে সকলকে নিজের হাতে রসি করে খাওয়াবো, তারপর যাব। বড়কর্তা শুনিয়া খুশি হইয়া বলিলেন, রানাঘাটের প্ল্যাটফর্মে সে নতুন হোটেল আপনার? বেশ বেশ, আমরা ব্যবসাদার মানুষ ঠাকুর মশাই, এইটে বুঝি যে চাকরি করে কেউ কখনো উন্নতি করতে পারে না। উন্নতি আছে ব্যবসাতে, তা সে যে কোনো ব্যবসায়ী হোক। আপনি ভালো রাঁধেন, ওই হোটেলের ব্যবসাই আপনার ঠিক মতো ব্যবসা, যেটা যে বোঝে বা জানে। উন্নতি করবেন আপনি। আসিবার সময় ইহারা হাজারিকে একজোড়া ধুতি উড়ানি দিল এবং প্রাপ্য বেতন যাহা বাকি ছিল সব চুকাইয়া দিল। হাজারি বেতন সইতে আসে নাই, কিন্তু উহা তাহার বলা সাজে না। সম্মানের সহিত হাত পাতিয়া সে টাকা ও কাপড় গ্রহণ করিয়া গোপালনগর হইতে বিদায় হইল। রানাঘাট স্টেশনে নামিতেই নরেনের সঙ্গে দেখা। সে বলিল, কোথায় গিয়েছিলেন মামাবাবু? বাড়ি শুদ্ধ সব ভেবে খুন। কাল রেলওয়ে ইন্সপেক্টর এসেছিল, আমাদের হোটেল দেখে খুব খুশি হয়ে গিয়েছে। স্টেশনের রিপোর্ট বইতে বেশ ভালো লিখেছে। টেপি ভালো আছে? হ্যাঁ, কাল আমরা সব টকি দেখতে গেলাম মামাবাবু, মামিমা, আমি আর আশালতা। মামিমা টকি দেখে খুব খুশি। টেপের কথাটা সে মামিমার উপর দিয়েই চালাইয়া দিল। আর একটা কথা মামাবাবু, কাল পদ্মছি এসে আপনাদের বাসায় মামিমার সঙ্গে অনেকক্ষণ আলাপ করে গেল, আর কুসুম দিদি একবার আপনাকে দেখা করতে বলেছে। উনিও কাল এসেছিলেন। হাজারি বাড়ি ঢুকিতেই টেপি ওরফে আশালতা এবং তাহার মা দুজনই টকির গল্পে মুখর হইয়া উঠিল। জীবনে এই প্রথম তাহারা কখনো ও জিনিসের কল্পনাই করে নাই। আমার একদিন দেখিতেই হইবে, এবার কিন্তু টেপি বাবাকে সঙ্গে না লইয়া ছাড়িবে না। কাজ তো সব সময় হয়ে আছে, একদিনও কি সময় করিতে যায় নাই? কি গান গাইলে? চমৎকার গান বাবা, আমি দুটো শিখে ফেলেছি। কি গান রে? একটা হলো, তোমারই পথ চেয়ে থাকবো বসে চিরদিন। চমৎকার সুর বাবা, শুনবে? বেশ গাইতে পারি এটা। থাক, এখন আর দরকার নেই, অন্য সময়, এখন একটু কাজ আছে। টেপি মনোক্ষুণ্ণ হইল। এমন গানটা বাবাকে শোনাইতে পারিলে খুশি হইত, তা নয়, বাবার সব সময় কেবল কাজ আর কাজ। টেপির মা বলিল, ওগো, কাল পল্প বলে একটা মেয়ে এসেছিল আমার সঙ্গে দেখা করিতে, বেশ লোকটা, ওদের হোটেলে তুমি নাকি কাজ করতে। হাজারি আগ্রহের সহিত জিজ্ঞাসা করিল, কি বললে? পদ্ম দিদি? গল্প করলে বসে,
পান সেজে দিলাম, খেলে। ওদের সে হোটেলে উঠে যাচ্ছে, আর চলে না এইসব বলে। হাজারি এখনো পদ্মকে সম্ভ্রমের চোখে দেখে। পদ্ম দিদি, সেই দোর্দণ্ড প্রতাপ পদ্ম দিদি, তাহার বাড়িতে আসিয়াছিল বেড়াইতে, তাহার স্ত্রীর সহিত যাচিয়া আলাপ করিতে। হাজারি নিজেকে অত্যন্ত সম্মানিত বিবেচনা করিল। পদ্মছি তাহার বাড়িতে পদধূলি দিয়া যেন তাহাকে কৃতার্থ করিয়া দিয়া গিয়াছে। টেপি বলিল, বাবা, নরেন দাদাকে আমি নেমন্তন্ন করেছি। নয়নদা বলেছে আমাকে মাংস রেখে খাওয়াতে হবে, তুমি মাংস এনে দাও। হাজারি এদিকে সব কাজ মিটাইয়া কুসুমের বাড়ি যাইবার জন্য রওনা হইল। পথে হঠাৎ পদ্মঝির সঙ্গে দেখা। পদ্মঝির পরনে মলিন বস্ত্র, কখনো হাজারি জীবনে যাহা দেখে নাই। হাজারি বলিল, হাতে কি পদ্ম দিদি, যাচ্ছ কোথায়? পদ্ম হাজারিকে দেখিয়া দাঁড়াইল, বলিল, ঠাকুরমশাই কবে ফিরলে? হাতে তেঁতুল, একটু নিয়ে এলাম হোটেল থেকে। হাজারি মনে মনে হাসিল। হোটেল হইতে লুকাইয়া জিনিস সরাইবার অভ্যাস এখনো যায় নাই পদ্মদিদির। হাজারি পাশ কাটাইয়া চলিয়া যাইবার চেষ্টা করিল, কিন্তু পদ্ম বলিল, শুনো, দাঁড়াও না ঠাকুরমশাই, কাল তোমাদের বাসায় গিয়েছিলাম যে, বলেনি বৌদিদি? হ্যাঁ হ্যাঁ, বলছিল বটে। বৌদিদির লোক বড় ভালো, আমার সঙ্গে কত গল্প করলে। আর একদিন যাব। বাহ, যাবে বই কি পদ্মদিদি, তোমাদেরই বাড়ি, যখন ইচ্ছে হয় যাবে। হোটেল কেমন চলছে? তা মন্দ চলছে না, একরকম চলছে। বেশ বেশ, তাহলে এখন আসি পদ্মদিদি। হাজারি চলিয়া গেল। ভাবিল, একরকম চলছে বললে, অথচ কাল বাড়িতে এসে গল্প করে এসেছে হোটেল আর চলে না, উঠে যাবে। পদ্মদিদি ভাঙে তো মচকায় না। কুসুমের বাড়িতে হাজারি অনেকক্ষণ কথাবার্তা বলিল। কথায় কথায় নতুন গায়ের বধূটির কথা মনে পড়াতে হাজারি বলিল, ভালো কথা, কুসুম মা চেনো? এরশোলার বনমালী স্ত্রী ভাইজি, তোমাকে দিদি বলে ডাকে একটি মেয়ে, বিয়ে হয়েছে নতুন গা। কুসুম বলিল, খুব চিনি, ওর নাম তো সুবাসিনী। ওকে কি করে জানলেন জ্যাঠামশাই? হাজারে বধূটির সম্বন্ধে সব কথা খুলিয়া বলিল। তাহার টাকা লইয়া আসা, হোটেলে তাহাকে অংশীদার করার সংকল্প। কুসুম বলিল, এ তো বড় খুশির কথা, আপনার হোটেলে টাকা খাটলে ওর ভবিষ্যতে একটা হিল্লে হয়ে রইল। কিন্তু যদি আজ মরে যাই মা, তবে কোথায় থাকবে হোটেল? ও কথা বলতে নেই জ্যাঠামশাই, ছি। কুসুমের অবস্থা আজকাল ফিরিয়াছে। হাজারি তাহাকে শুধু মহাজন হিসেবে দেখে না, হোটেলের অংশীদার হিসেবে প্রতি মাসে 30-32 টাকা দেয়, মাসিক লাভের অংশরূপ। কুসুম বলিল, অমন সব কথা বলেন কেন? ওতে আমার কষ্ট হয়। আপনি ছিলেন তাই আজ রানাঘাট শহরে মাথা তুলে বেড়াতে পারছি, ছেলে পেলে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে। এই বাড়ি বাধা রেখে গিয়েছিলেন শ্বশুর, আপনাকে বলিনি সে কথা। এতদিন বাড়ি বিক্রি হয়ে যেত, দেনার দায়ে জুটি হোটেল থেকে টাকা না পেতাম মাস মাস। ওই টাকা দিয়ে দেনা সব শোধ করে ফেলেছি। এখন বাড়ি আমার নামে, আপনার দৌলতেই সব জ্যাঠামশাই। আমার চোখে আপনি দেবতা। হাজারি বলিল, উঠি আজ মা, একবার স্টেশনের হোটেলটাতে যাব। একদল বড় লোক টেলিগ্রাম করেছে কলকাতা থেকে, দার্জিলিং মেলের সময় এখানে খানা পাবে, তাদের জন্য মাংসটা নিজে রাঁধব। তাহলে তাই লেখা আছে। দার্জিলিং মেলে 4-5টি বাবু নামিয়া হাজারি রেলওয়ে হোটেলে খাইতে আসিল। হাজারি নিজের হাতে মাংস রান্না করিয়াছিল। উহারা খাইয়া অত্যন্ত খুশি হইয়া গেল। হাজারিকে ডাকিয়া আলাপ করিল। উহাদের মধ্যে একজন বলিল, হাজারি বাবু, আপনার নাম কলকাতায় পৌঁছেছে জানেন তো? বড় ঘরে যারা 50 টাকা মাইনের ঠাকুর রাখে তারা জানে রানাঘাটের হিন্দু হোটেলের হাজারি ঠাকুর খুব বড় রাঁধুনি। আমাদের সেইটি পরীক্ষা করে দেখবার জন্য আজ আপনার এখানে আসা। তারেও বলা ছিল যাতে আপনি নিজে রাঁধেন। বড় খুশি হয়ে খেয়েছি হে। ইহার কয়েকদিন পরে একখানা চিঠি আসিল কলিকাতা হইতে। সেদিন যাহারা রেলওয়ে হোটেলে খাইয়া গিয়াছিল তাহারা পুনরায় দেখা করিতে আসিতেছে আজও বেলা। বিশেষ জরুরি দরকার আছে। 3:30টার কৃষ্ণনগর লোকালে 2 জন ভদ্রলোক নামিল। তাহাদের একজন সেদিনকার সেই লোকটি যে হাজারির রান্নার অত সুখ্যাতি করিয়া গিয়াছিল, অন্য একজন বাঙালি নয়। কি জাত হাজারি চিনতে পারিল না। পূর্বের ভদ্রলোকটি হাজারির সঙ্গে অবাঙালি ভদ্রলোকটির পরিচয় করাইয়া দিয়া হিন্দিতে বলিল,
এর কথাই আপনাকে বলেছিলাম, এই সেই হাজারি ঠাকুর। অবাঙালি ভদ্রলোকটি হাসি মুখে হিন্দিতে কি বলিলেন হাজারি ভালো বুঝিল না। বিনীতভাবে বাঙালি বাবুটিকে বলিল যে সে হিন্দি বুঝিতে পারে না। বাঙালি বাবুটি বলিলেন, শুনুন হাজারি বাবু, কথাটা বলি। আমার বন্ধু ইনি গুজরাটি, বড় ব্যবসাদার, ধুরন্ধর খাদ্যে কোম্পানির বড় অংশীদার। জিআইপি রেলের সব হিন্দু রেস্টুরেন্টে কন্ট্রাক্ট হোল খাদ্যে কোম্পানি। ওরা আপনাকে বলতে এসেছে ওদের সব হোটেলের রান্না দেখাশোনা তদারক করার জন্য 150 টাকা মাইনেতে আপনাকে রাখতে চায়। 3 বছরের এগ্রিমেন্ট। আপনার সব খরচ, রেলে যে কোনো জায়গায় যাওয়া আসা, একজন চাকর ওরা দেবে। বোম্বেতে ফ্রি কোয়ার্টার দেবে। যদি ওদের নাম দাঁড়িয়ে যায়, আপনার রান্নার গুণে আপনাকে একটা অংশ ওরা দেবে। আপনি রাজি? হাজারি নরেনকে ডাকিয়ে আলোচনা করিল আড়ালে। মন্দ কি, কাজকর্ম এদিকে যাহা রহিল নরেন দেখাশোনা করিতে পারে। খরচ বাদে মাসে 150 টাকা কম নয়। তাছাড়া হোটেলের ব্যবসা সম্বন্ধে খুব একটা অভিজ্ঞতা লাভের সুযোগ এটি। এ হাতছাড়া করা উচিত হয় না। নরেনের ইহাই মত। হাজারি আসিয়া বলিল, আমি রাজি আছি। কবে যেতে হবে বলুন? কি একটা কথা আছে, হিন্দি তো আমি তত জানি নে, কাজ চালাবো কি করে? বাঙালিবাবু বলিলেন, সেজন্য ভাবনা নেই, 2 দিন থাকলেই হিন্দি শিখে নেবেন। সই করুন এই কাগজে। এই আপনার কন্ট্রাক্ট ফর্ম, এই অ্যাপয়েন্টমেন্ট লেটার। 2 জন সাক্ষী ডাকুন। যদু বালুজ্যকে ডাকিয়া আনা হইল তাহার হোটেল হইতে। অন্য সাক্ষী নরেন। কাগজ পরে হাঙ্গামা চুকিয়া গেলে উহারা চা পানে আপ্যায়িত হইয়া ট্রেনে উঠিল। বাঙালি ভদ্রলোক বলিয়া গেল, মে মাসে 1 জয়েন করতে হবে আপনাকে বোম্বেতে। আপনার ইন্টার ক্লাস রেলওয়ে পাস আসছে, আর আমাদের লোকে আপনাকে সঙ্গে করে বোম্বে পৌঁছে দেবে। তৈরি থাকবেন, আর 15 দিন বাকি। হাজারি স্টেশন হইতে বাহির হইয়াই কুসুমের সঙ্গে একবার দেখা করিবে ভাবিল। এত বড় কথাটা কুসুমকে বলিতেই হইবে আগে। বোম্বাই, সে বোম্বাই যাইতেছে। 150 টাকা মাহিনায়, বিশ্বাস হয় না। সব যেন স্বপ্নের মতো ঘটিয়া গেল। টাকার জন্য নয়, টাকা এখানে সে মাসে 150 টাকার বেশি ছাড়া কম রোজগার করে না। কিন্তু মানুষের জীবনে টাকাটাই কি সব? 5টা দেশ দেখিয়া বেড়ানো, 5 জনের কাছে মান খাতির পাওয়া, নতুনতর জীবনযাত্রার আস্বাদ, এই সবই তো আসল। পেছন হইতে যদু বালুজ্যি ডাকিল, ও হাজারি ভাইয়া, হাজারি ভাইয়া, শোনো, হাজারি ভাইয়া। হাজারি কাছে যাইতে যদু বালুজ্যি রানাঘাটের হোটেলের মালিকদের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ব্যক্তি, যে সেই যদু বালুজ্যের স্বয়ং নিচু হইয়া হাজারির পায়ের ধুলো লইতে গেল। বলিল, ধন্যী, খুব দেখালে ভাইয়া। হোটেল করে তোমার মতো ভাগ্যে কারো ফেরেনি। পায়ের ধুলো দাও, তুমি সাধারণ লোক নও দেখছি। হাজারি হাহা করিয়া উঠিল। কি করেন বালুজ্যি মশাই? আমার দাদার সমান আপনি। ওকে ওকে, আপনাদের বাপ মায়ের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে একরকম করে খাচ্ছি। যদু বালুজ্যি বলিল, এসো না ভাইয়া, গরিবের হোটেলে একবার অ্যাকচুয়ালি তামাক খেয়ে যাও, এসো। যদু বালুজ্যি অনুরোধ হাজারি এড়াইতে পারিল না। যদু চা খাওয়াইল, ছানা জিলাপি খাওয়াইল, নিজের হাতে তামাক সাজিয়া খাইতে দিল। স্বপ্ন না সত্যি? এই যদু বালুজ্যি একদিন নিজের হোটেলে কাজ করিবার জন্য না ভাঙাইতে গিয়াছিল। তাহার মনিবের দরে মানুষ ছিল 3 বছর আগেও। না, যথেষ্ট হইল তাহার জীবনে, ইহার বেশি আর সে কিছু চায় না। রাধাবল্লভ ঠাকুর তাহাকে অনেক দিয়াছেন, আশার অতিরিক্ত দিয়াছেন। কুসুম শুনিয়া প্রথমে ঘোর আপত্তি তুলিয়া বলিল, জ্যাঠামশাই কি ভাবেন? এই বয়সে তাহাকে সে অত দূরে যাইতে কখনোই দিবে না। জেঠিমাকে দিয়াও বারণ করাইবে। আর টাকার দরকার নাই, সেই 7 সমুদ্র 13 নদী পারের দেশে যাইতে হইবে, এমন গরজ কিসের? হাবি বলিল, মা, বেশি দিন থাকবো না সেখানে। চুক্তি সই হয়ে গিয়েছে সাক্ষীদের সামনে। না গেলে ওরা খেসারতের দাবি করে নালিশ করতে পারে। আরেকটা উদ্দেশ্য আছে কি জানো মা? বড় বড় হোটেল কি করে চালায় একবার নিজের চোখে দেখে আসি। আমার তো ওই বাতিক, ব্যবসাতে যখন নেমেছি তখন এর মধ্যে যা কিছু আছে শিখে নিয়ে তবে ছাড়ব। বাধা দিও না মা, তুমি বাধা দিলে তো ঠেলবার সাধ্যি নেই আমার। টেপির মাও টেপি কান্নাকাটি করিতে লাগিল। ইহাদের দুজনকে বুঝাইল নরেন। মামাবাবু কি নিরুদ্দেশ যাত্রা করিতেছেন?
অত কান্নাকাটি করিবার কি আছে ইহার মধ্যে? বম্বে তো বাড়ির কাছে, লোকে কত দূর দূরান্ত যাইতেছেন না চাকুরির জন্য। সেই দিন রাত্রে হাজারি নয়নের মামা বংশীধর ঠাকুরকে ডাকিয়া বলিল, একটা কথা আছে, আমি তো আর দিন 15 মধ্যে বোম্বাই যাচ্ছি। আমার ইচ্ছে যাবার আগে টেপির সঙ্গে নরেনের বিয়েটা দিয়ে যাব। নরেন এখানকার কারবার দেখাশোনা করবে, রেলের হোটেলটা ওকে নিজে দেখতে হবে, ওটাতেই মোটা লাভ। এতে তোমার কি মত? বংশীধর অনেকদিন হইতে এইরূপ কিছু ঘটিবে আজ করিয়া রাখিয়াছিল। বলিল, হাজারিদা, আমি কি বলবো বলো? তোমার সঙ্গে পাশাপাশি হোটেলে কাজ করেছি, আমরা সুখের সুখী দুঃখের দুঃখী হয়ে কাটিয়েছি বহুকাল। নরেনও তোমারই আপনারই ছেলে, যা বলবে তুমি তাতে আমার অমত কি? আর ওরও তো কেউ নেই, সবইজন তুমি, যা ভালো বোঝো করো। দেনা পাওনার মীমাংসা অতি সহজেই মিটিল। হাজারের রেলওয়ে হোটেলটির সত্ত্ব টেপির নামে লেখাপড়া করিয়া দিবে। তাহার অনুপস্থিতিতে নরেন ম্যানেজার হইয়া উভয় হোটেল চালাইবে। তবে বাজারে হোটেলের আয় হিসাব মতো কুসুমকে ও টেপির মাকে ভাগ করিয়া দিতে থাকিবে। বিবাহের দিন ধার্য হইয়া গেল। টেপির মা বলিল, ওগো, তোমার মেয়ে বলছে অতসীকে নেমন্তন্ন করে পাঠাতে, ওর বড় বন্ধু ছিল, তাকে বিয়ের দিন আসতে লেখো না। হাজারিও সে কথা ভাবিয়াছে। অতসীর সঙ্গে আজ বহুদিন দেখা হয়নি। সেই মেয়েটির অযাচিত করুণা আজ তাহাকেও তার পরিবারবর্গকে লোকের চোখে সম্ভ্রান্ত করিয়া তুলিয়াছে। অতসীর শ্বশুরবাড়ির ঠিকানা হাজারি জানিত না, কেবলমাত্র এইটুকু জানিত, অতসীর শ্বশুর বর্ধমান জেলার মূল ঘরের জমিদার। হাজারি চিঠিখানা তাহাদের গ্রামে অতসীর বাবার ঠিকানায় পাঠাইয়া দিল, কারণ সময় অত্যন্ত সংক্ষেপ। লিখিয়া ঠিকানা আনাইয়া পুনরায় পত্র লিখিবার সময় নাই। বিবাহের কয়েকদিন পূর্বে হাজারের শ্রীমন্ত কাশারির দোকানে দানের বাসন কিনিতে গিয়াছে। শ্রীমন্ত বলিল, আসুন আসুন হাজারি বাবু, বসুন। ওরে, বাবুকে তামাক দে রে। হাজারি নিজের বাসনপত্র কিনিয়া উঠিবার সময় কতগুলি পুরনো বাসনপত্র, পিতলের বালতি ইত্যাদি নতুন বাসনের দোকানে দেখিয়া বলিল, এগুলো কি হে শ্রীমন্ত? এগুলো তো পুরনো মাল, ঢালাই করবে নাকি? শ্রীমন্ত বলিল, ও কথা আপনাকে বলবো ভেবেছিলাম বাবু। ও আপনাদের পুরনো হোটেলের পদ্মছি রেখে গেছে, হয় বন্ধক নয় বিক্রি। আপনি জানেন না কিছু? চক্রবর্তী মশাইয়ের হোটেল যে সিল হবে আজই। মহাজন ও বাড়িওয়ালা দেনা একরাশ, তারা নালিশ করেছিল। তা বাবু, পুরনো মালগুলো নিন না কেন? আপনাদের হোটেলের কাজে লাগবে। বড় ডেকচি, পেতলের বালতি, বড় গামলা, সস্তা দরে বিক্রি হবে। ও বন্ধকি মালের হ্যাংনামাকে পোয়াবে বাবু, তার চেয়ে বিক্রি করে দেব। হাজারি এত কথা জানিত না, বলিল, পদ্ম নিজে এসেছিল? শ্রীমন্ত বলিল, হ্যাঁ, ওদের হোটেলের একটা চাকর সঙ্গে নিয়ে। হোটেল সিল হলে কাল একটা জিনিসও বার করা যাবে না ঘর থেকে, তাই রেখে গেল আমার এখানে। বলে গেল এগুলো বন্ধক রেখে কিছু টাকা দিতেই হবে। চক্রবর্তী মশাইয়ের একেবারেই নাকি অচল। বাসনের দোকান হইতে বাহির হইয়া অন্য 5টা কাজ মিটাইয়া হোটেলে ফিরিতে অনেক বেলা হইয়া গেল। একবার বেচু চক্রবর্তীর হোটেল যাইবে ভাবিয়াছিল, কিন্তু তাহার ঘটিয়া উঠিল না। কুসুম কদিন এই বাসাতে বিবাহের আয়োজনে নানা রকম বড় ছোট খুচরা কাজে সারাদিন লাগিয়া থাকে। হাজারি তাহাকে বাড়ি যাইতে দেয় না, বলে, মা, তুমি তো আমার ঘরের লোক, তুমি থাকলে আমার কত ভরসা, এখানেই থাকো একটা দিন। বিবাহের পূর্বদিন হাজারি অতসীর চিঠি পাইল, সে কৃষ্ণনগর লোকালে আসিতেছে। স্টেশনে যেন লোক থাকে, আর কেহ অতসীকে চেনে না, কে তাহাকে স্টেশন হইতে চিনিয়ে আনিবে? হাজারি নিজেই বৈকাল 5টার সময় স্টেশনে গেল। ইন্টার ক্লাস কামরা হইতে অতসী আর তাহার সঙ্গে একটি যুবক নামিল, কিন্তু তাহাদের অভ্যর্থনা করিতে কাছে গিয়া হাজারি যাহা দেখিল, তাহাতে তাহার মনে হইল পৃথিবীর সমস্ত আলো যেন এক মুহূর্তে মুছিয়া লেপিয়া অন্ধকারে একাকার হইয়া গিয়াছে তাহার চক্ষুর সম্মুখে। অতসীর বিধবা বেশ। অতসী হাজারি পায়ে ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, কাকাবাবু ভালো আছেন? ইনি কাকাবাবু, সুরেন। এ আমার ভাসুরপো, কলকাতায় পড়ে। অমন করে দাঁড়িয়ে রইলেন কেন? না মা, চলো এসো। ভাবছেন বুঝি এ আবার ঘাড়ে পড়ল দেখছি?
দিয়েছিলাম একরকম বিদায় করে, আবার এসে পড়েছে 7 বোঝা নিয়ে, এই না? বাবা কাকার এমন নিষ্ঠুর বটে। হাজারি হঠাৎ কাঁদিয়া উঠিল। এক প্ল্যাটফর্ম বিস্মিত জনতার মাঝখানে কি যে তাহার মনে হইতেছে, তাহা সে কাহাকেও বুঝাইতে বলিতে পারিবে না। মনের কোনো স্থান যেন হঠাৎ বেদনায় টনটন করিয়া ভাঙিয়া পড়িতেছে। অত সে তাহাকে শান্ত করিয়া নিজের আঁচলে তাহার চক্ষু মুছাইয়া প্ল্যাটফর্ম হইতে বাহির করিয়া আনিল। রেলওয়ে হোটেলের কাছে নরেন উহাদের অপেক্ষায় দাঁড়াইয়াছিল। সে হাজারির দিকে চাহিয়া দেখিল, হাজারির চোখ রাঙা, কেমন এক ভাব মুখে। অতসীর বিধবা বেশ দেখিয়াও সে বিস্মিত না হইয়া পারিল না, কারণ টেপের কাছে অতসীর সব কথাই সে শুনিয়াছিল ইতিমধ্যে। সবে আজ বছর 3 বিবাহ হইয়াছে, তাহাও শুনিয়াছিল। অতসীদি বিধবা হইয়াছে, এ কথা তো কেহ বলে নাই। বাড়ি পৌঁছিয়া অতসী টেপিকে লইয়া বাড়ির ছাদে অনেকক্ষণ কাটাইল। দুজনে বহুকাল পরে দেখা। সেই এরোশোলা আজ প্রায় 3 বছর হইল তাহাদের ছাড়াছাড়ি। কত কথা যে জমা হইয়া আছে। টেপি চোখের জল ফেলিল বাল্যসুখের এই অবস্থা দেখিয়া। অতসী বলিল, তোরা যদি সবাই মিলে কান্নাকাটি করবি তাহলে কিন্তু চলে যাব, ঠিক বলছি। এলাম বাপ মায়ের কাছে, বোনের কাছে, একটু জুড়োতে না, কেবল কান্না আর কেবল কান্না। সরে আয়, তোর এই দুলজোড়াটা পর তো দেখি কেমন হয়েছে। আর এই ব্রেসলেটটা দেখি হাত। টেপি হাত ছিনাইয়া লইয়া বলিল, এ তোমার ব্রেসলেট হতসিদি, এ আমায় দিতে পারবে না, কক্ষণও না। তাহলে আমি মাথা কুড়বো এই ছাদে, যদি না পড়িস। সত্যি বলছি, আমার স্বাদ কেন মেটাতে দিবি নে? টেপি আর প্রতিবাদ করি না। তাহার 2 চক্ষে জলে ভাসিয়া গেল। ওদিকে অতসী তাহার ডান হাত ধরিয়া তখন ঘুরাইয়া ঘুরাইয়া ব্রেসলেট পরাইতেছে। হাজারি অনেক রাত্রে তামাক খাইতেছে। অতসী আসিয়া নিঃশব্দে পাশে দাঁড়াইয়া বলিল, কাকাবাবু। হাজারি চমকিয়া উঠিয়া বলিল, অতসীমা, এখনো শোনি? না কাকাবাবু, আজ তো সারাদিন আপনার সঙ্গে একটা কথাও হয়নি, তাই এলাম। হাজারি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, এমন জানলে তোমায় আনতাম না মা, আমি কিছুই শুনিনি, কতদিন গায়ে যায়নি তো। তোমার এই বেশ চোখে দেখতে কি নিয়ে এলাম মা তোমায়। অতসী চুপ করিয়া রহিল। হাজারের স্নেহশীল পিতৃ হৃদয় সান্নিধ্যের নিবিড়তায় সে যেন তাহার দুঃখের সান্ত্বনা পাইতে চায়। হাজারি সস্নেহে তাহাকে কাছে বসাইল। কিছুক্ষণ কেহই কথা বলিল না। পরে অতসী বলিল, কাকাবাবু, আমি একদিন বলেছিলাম আপনার হোটেলের কাজের উন্নতি হবে, মনে আছে? সব মনে আছে অতসীমা, তুলিনি কিছুই। আর না, কিন্তু এখনকার ইষ্টাষ্টপত্র সব তো তোমার দয়াতেই মা। তুমি দয়া না করলে। অতসী তিরস্কারের সুরে বলিল, ও কথা বলবেন না কাকাবাবু। ছি, আমি টাকা দিলেও আপনার ক্ষমতা না থাকলে কি সে টাকা বাড়ত? 3 বছরের মধ্যে এত বড় জিনিস করে ফেলতে পারত অন্য কেউ আনাড়ি লোক। আমি কিছুই জানতাম না কাকাবাবু, এখানে এসে সব দেখে শুনে অবাক হয়ে গিয়েছি। আপনি ক্ষমতাবান পুরুষ মানুষ কাকাবাবু। এখন তুমি এরোশোলায় যাবে মা, না আবার শ্বশুরবাড়ি যাবে? এরোশোলাতেই যাব। বাবা মা দুঃখে সারা হয়ে আছেন, তাদের কাছে গিয়ে কিছুদিন থাকব। জানেন কাকাবাবু, আমার ইচ্ছে দেশে এমন একটা কিছু করব যাতে সাধারণের উপকার হয়। বাবার টাকা সব এখন আমিই পাবো, শ্বশুরবাড়ি থেকেও টাকা পাবো, কিন্তু এই টাকার আমার কোনো দরকার নেই কাকাবাবু। 5 জনের উপকারের জন্য খরচ করেই সুখ। যা ভালো বোঝো মা, কয়ে আমি তোমায় কি বলবো? কাকাবাবু, আপনি বোম্বে যাচ্ছেন নাকি? হ্যাঁ মা। অতসী ছেলে মানুষের মতো আবদারের সুরে বলিল, আমায় নিয়ে যাবেন সঙ্গে করে? বেশ বাপি ঝিয়ে থাকবো, আপনাকে রেঁধে দেব। আমায় খুব ভালো লাগে দেশ বেড়াতে। যেও মা, এবারটা নয়, আমি 3 বছর থাকবো সেখানে, দেখি কিরকম সুবিধে অসুবিধে হয়, এরপরে যেও। ঠিক কাকাবাবু? কেমন মনে থাকবে তো? ঠিক মনে থাকবে। যাও, এখন শো গিয়ে, অনেক কষ্ট হয়েছে গাড়িতে, সকাল সকাল বিশ্রাম করো গিয়ে। পরদিন বিবাহ। টেপির নরম হাতখানি নরেনের বলিষ্ঠ পেশিবদ্ধ হাতে স্থাপন করিবার সময় হাজারের চোখে জল আসিল। কতদিনের স্বাদ এতদিনের ঠাকুর রাধাবল্লভ পূর্ণ করিলেন। বংশীধর ঠাকুর বড় কর্তা সাজিয়া বিবাহ মজলিসে বসিয়াছিল। সেও সেই সময়টা আবেগপূর্ণ কণ্ঠে বলিয়া উঠিল, হাজারিদা।
কাছাকাছি সব হোটেলের রাঁধুনি বামুনেরা তাহাদের আত্মীয় স্বজন লইয়া যাত্রী সাজিয়া আসিয়াছে। এই বিবাহ হোটেলের জগতের, ভিন্ন জগতের কোনো লোকের নিমন্ত্রণ হয় নাই ইহাতে। ইহাদের উচ্চ কলরব, হাসি ঠাট্টাও হাঁকডাকে বাড়ি সরগম হইয়া উঠিল। বিবাহের পরদিন বরকনে বিদায় হইয়া গেল। বেশি দূর উহারা যাইবে না। এই রানাঘাটেই চূর্ণীর ধারে বংশীধর একখানা বাড়ি ভাড়া করিয়াছে 5 দিনের জন্য। সেখানে দেশ হইতে বংশীধরের এক দুঃসম্পর্কের বিধবা পিসি, বংশীধরের স্ত্রী মারা গিয়াছে বহুদিন, আসিয়াছেন বিবাহের ব্যাপারে। বৌভাত সেখানেই হইবে। হাজারি একবার রেলওয়ে হোটেলে কাজ দেখিতে যাইতেছে। বেলা আন্দাজ 10টা। বেচু চক্রবর্তীর হোটেলের সামনে ভিড় দেখিয়া থামিয়া গেল। কোর্টের পিয়ন বেলিফ ভিড়ের মধ্যে দাঁড়াইয়া আছে, আর আছে রামরতন পাল চৌধুরী জমাদার। ব্যাপারকে জিজ্ঞাসা করিয়া জানিল মহাজনের দেনার দায়েই বেচু চক্রবর্তীর হোটেল শিল হইতেছে। হাজারি কিছুক্ষণ থমকাইয়া দাঁড়াইয়া রহিল। তাহার পুরনো মনিবের হোটেল, এইখানে সে দীর্ঘ 7 বৎসর সুখে দুঃখে কাটাইয়াছে। এতদিনে হোটেলটা আজ উঠিয়া গেল। একটু পরে পদ্মশ্রী দুহাতে 2টি বড় বালতি লইয়া হোটেলের পিছনের দরজা দিয়া বাহির হইতেই একজন আদালতের পেয়াদা বেলিফের দৃষ্টি সেদিকে আকৃষ্ট করিল। বেলিফ সাক্ষী দুজনকে ডাকিয়া বলিল, এই দেখুন মশাই, ওই মেয়ে লোকটা হোটেল থেকে জিনিস নিয়ে যাচ্ছে। এটা বেআইনি। আমি পেয়াদাদের দিয়ে আটকে দিচ্ছি আপনাদের সামনে। পেয়াদারা গিয়া বাধা দিয়া বলিল, বালতি রেখে যাও। পরে আরও কাছে গিয়া হাঁক দিয়া বলিল, শুধু বালতি নয় বাবু, বালতির মধ্যে পেতল কাঁসার বাসন রয়েছে। পদ্মশ্রী ততক্ষণে বালতি দুটো প্রাণপণে জোর করিয়া আঁটিয়া ধরিয়াছে। সে বলিল, এ বাসন আমার নিজের হোটেল চক্রবর্তী মশায়ের। আমার জিনিস উনি নিয়ে এসেছিলেন, এখন আমি নিয়ে যাচ্ছি। পেয়াদারা ছাড়িবার পাত্র নয়, অবশ্য পদ্মশ্রীও নয়। উভয় পক্ষে বাগবিতণ্ডা। অবশেষে টানা হেঁচড়া হইবার উপক্রম হইল। মজা দেখিবার লোক জুটিয়া গেল বিস্তর। একজন মহাজন পাওনাদার বলিল, আমি সকলের সামনে বলছি, বাসন নামিয়া যদি না রাখো তবে আদালতের আইন অমান্য করবার জন্য আমি তোমাকে পুলিশে দেব। একজন সাক্ষী বলিল, তা দেবেন কেমন করে বাপু? ওর নামে তো ডিক্রি নেই আদালতের। ও আদালতের ডিক্রি মানতে যাবে কেন? বেলিফ বলিল, তা নয়, ওকে চুরির চার্জে ফেলে পুলিশে দেওয়া চলবে। এই হোটেল একজন মহাজন পাওনাদের, তার ঘর থেকে অপরের জিনিস নিয়ে যাবার রাইট কি? ওকে জিজ্ঞেস করো ও ভালো ভালো দেবে কিনা। পদ্মশ্রী তা দিতে রাজি নয়। সে আরো জোর করিয়া আঁকড়াইয়া আছে বাতি দুটি। বেলিফ বলিল, কেড়ে নাও মাল ওর কাছ থেকে, বদমাইশ মাগি কোথাকার, ভালো কথার কেউ নয়। পেয়াদারা এবার বীর দর্পে আসিয়া গেল। পুনরায় একচোট ধস্তাধস্তির সূত্রপাত হইবার উপক্রম হইতেই হাজারি সেখানে গিয়া দাঁড়াইয়া বলিল, পদ্মদিদি, বাসন ওদের দিয়ে দাও। লজ্জায় ও অপমানে পদ্মঝিয়ের চোখে তখন জল আসিয়াছে। জনতার সামনে দাঁড়াইয়া এমন অপমানিত সে কখনো হয়নি। এই সময় হাজারিকে দেখিয়া সে হাউ হাউ করিয়া কাঁদিয়া ফেলিল। এই দেখো না ঠাকুর মশাই, তুমি তো কতদিন আমাদের হোটেলে ছিলে। এ আমার জিনিস না? বলো না তুমি, এ বালতি কার? হাজারি সান্ত্বনার সুরে বলিল, কেঁদো না এমন করে পদ্মদিদি, এ হলো আইন আদালতের ব্যাপার। বাসন রেখে এসো ঘরের মধ্যে, আমি দেখছি তারপর কি ব্যবস্থা করা যায়। অবশ্য তখন কিন্তু করিবার উপায় ছিল না। সে আদালতের বেলিফকে জিজ্ঞাসা করিল, কি করলে এদের হোটেল আবার বজায় থাকে? টাকা চুকিয়া দিলে? এ অতি সোজা কথা মশাই। 750 টাকার দাবিতে নালিশ, এখনো ডিক্রিও হয়নি। বিচারের আগে সম্পত্তি সিল না করলে দেনাদার ইতিমধ্যে মাল হস্তান্তর করতে পারে, তাই সিল করা। আদালতের পেয়াদারা কাজ শেষ করিয়া চলিয়া গেল। বেচু চক্রবর্তীকে একেবারে ডাকিয়া হাজারি বলিল, আমার সঙ্গে চলুন না কর্তামশাই, একবার স্টেশনের দিকে আসুন, কথা আছে। রেলের হোটেলে নিজের ঘরটিতে বেচু চক্রবর্তীকে বসাইয়া হাজারি বলিল, কর্তা একটু চা খাবেন? বেচু চক্রবর্তীর মন খুবই খারাপ। চা খাইতে প্রথমটা চাহে নাই। হাজারি কিছুতেই ছাইল না। চা পান ও জল যোগান্তে বেচু বলিল, হাজারি, তুমি তো 7-8 বছর আমার সঙ্গে ছিলে, জানো তো সবই। হোটেলটা ছিল আমার প্রাণ। আজ 22 বছর হোটেল চালাচ্ছি। এখন কোথায় যাই আর কি করি? পৈতৃক জোত জমা ঘরদর যা ছিল ফুলে নবলায়, সে এখন আর কিছু নেই। ওই হোটেলে ছিল বাড়ি।
এমন কষ্ট হয়েছে, এই বুড়ো বয়সে এখন দাঁড়াই কোথায়, চালাই কি করে? এমন অবস্থা হলো কি করে কর্তা? দেনা বাঁধালেন কি করে? খরচে আয়ে ইদানিং কুলোতো না হাজারি। দুবার বাসন চুরি হয়ে গেল, ছোট হোটেল, আর কত ধাক্কা সইবার জান ছিল ওর। কাবু হয়ে পড়ল। খদ্দের কমে গেল, বাড়ি ভাড়া জমতে লাগলো, এসব নানা উৎপাত। হাজারি বেচু চক্কতিকে তামাক সাজিয়া দিয়া বলিল, কর্তা, একটা কথা আছে বলি। আপনি আমার পুরনো মনিব। আমার যদি টাকা এখন থাকতো, আপনার হোটেলের সিল আমি খুলিয়ে দিতাম। কিন্তু কাল মেয়ের বিয়ে দিয়ে এখন অত টাকা আমার হাতে নেই। তাই বলছি, যতদিন বোম্বে থেকে না ফিরি, আপনি আমার বাজারের হোটেলে ম্যানেজার হয়ে হোটেল চালান। 25 টাকা করে আপনার খরচা দেব। হাজারি মাহিনার কথাটা মনিবকে বলিতে পারল না। খাবেন দাবেন হোটেলে, আর পদ্মদিদিও এখানে থাকবে, মাইনে পাবে, খাবে। কি বলেন আপনি? বেচু চক্রতির পক্ষে ইহা অস্বপনের স্বপন। এ আশা সে কখনো করেনি। রেল বাজারে অত বড় কারবারই হোটেলে সে ম্যানেজার হইবে। পদ্মছিও খবরটা পাইয়াছিল বোধ হয় বেচুর কাছে। সেদিন সন্ধ্যাবেলা সে কুসুমের বাড়ি গেল। কুসুম উহাকে দেখিয়া কিছু আশ্চর্য না হইয়া পাইল না, কারণ জীবনে কোনোদিন পদ্মছি কুসুমের দৌড় মারায় নাই। এসো পদ্মপিসি, এসো। আমার কি ভাগ্যি, এই পিড়িখান্তে বসো পিসি, পান্তুকটা খাও। বসো পিসি, সেজে পানি। পদ্মছি বসিয়া পান খাইয়া অনেকক্ষণ ধরিয়া কুসুমের সঙ্গে এ গল্প ও গল্প করিল। পদ্ম বুঝিতে পারিয়াছে কুসুম তাহার এক মনিব, ইহাদের সকলকে সন্তুষ্ট রাখিয়া তবে চাকরি বজায় রাখা। যদিও সে মনে মনে জানে চাকরি বেশি দিন তাহাকে করিতে হইবে না, আবার একটা হোটেল নিজেরাই খুলিবে। তবে বিপদের দিনগুলিতে একটা কোনো আশ্রয়ে কিছুদিন মাথা গুজিয়া থাকা। পরদিন পদ্মছি হোটেলে কাজে ভর্তি হইল। বেচু চক্কতিও বসিল গদির ঘরে। ইহারা কেহই যে বিশ্বাসযোগ্য নয় তাহা হাজারে ভালো করিয়া বুঝিত। তবে কথা এই যে ক্যাশ থাকিবে নরেনের কাছে, বেচু চক্কতি দেখাশোনা করিয়াই খালাস। হাজারি মনে হইল সে তাহার পুরনো দিনের হোটেলে আবার কাজ করিতেছে। বেচু চক্কতি তাহার মনিব, পদ্মঝিও ছোট মনিব। পদ্ম যখন আসিয়া সকালে জিজ্ঞাসা করিল, ঠাকুরমশাই, ইলিশ মাছ আনাবো এবেলা না পোনা? তখন হাজারি পূর্ব অভ্যাস মতোই সম্ভ্রমের সঙ্গে উত্তর দিল, যা ভালো মনে করো পদ্মদিদি, পচা না হলে ইলিশে এনো। বেচু চক্কতি পাকা ব্যবসাদার লোক এবং হোটেলের কাজে তাহার অভিজ্ঞতা হাজারির অপেক্ষা অনেক বেশি। সে হাজারিকে ডাকিয়া বলিল, হাজারি, একটা কথা বলি। তোমার এখানে ফার্স্ট আর সেকেন্ড ক্লাসের মধ্যে মোট 4 পয়সার তফাৎ রেখেছ। এটা ভালো মনে হয় না আমার কাছে। এত করে সেকেন্ড ক্লাসে খদ্দের কম হচ্ছে, বেশি লোক ফার্স্ট ক্লাসে খায়, অথচ খরচ যা হয় তাদের পেছনে তেমন লাভ দাঁড়ায় না। গত 1 মাসের হিসেব খতিয়ে দেখলাম কি না। নরেন বাবাজি ছেলে মানুষ, সে হিসেবের কি বোঝে? হাজারি কথ্যরার সত্যতা বুঝিল, বলিল, আপনি কি বলেন কর্তা? আমার মত হচ্ছে এই যে ফার্স্ট ক্লাস হয় একদম উঠিয়ে দাও, নয়তো আমার হোটেলের মতো অন্তত 2 আনা তফাৎ রাখো। শীতকালে যখন সব সস্তা, তখন এই থেকে যা লাভ হবে, বর্ষাকালে বা অন্য সময়ে ফার্স্ট ক্লাসের খদ্দেরদের পেছনে সেই লাভের খানিকটা খেয়ে গিয়েও যাতে কিছু থাকে তা করতে হবে, বুঝলে না? তাই করুন কর্তা, আপনি যা বোঝেন, আমি কি আর তত বুঝি? বেচু চক্রতি খুব সন্তুষ্ট আছেন হাজারির ব্যবহারে। ঠিক সেই পুরনো দিনের মতোই হাজারির নম্র কথাবার্তা, যেন তিনিই মনিব, হাজারি তার চাকর। যদিও পদ্মছিও তিনি দুজনেরই দৃঢ় বিশ্বাস হাজারি যা কিছু করিয়া তুলিয়াছে সবে কপালের গুণে, আসলে তাহার বুঝিয়ে শুদ্ধি কিছুই নাই। তবু দুজনে এখন মনে ভাবে, বুদ্ধি যত খাক আর নাই থাক, বুদ্ধি অবশ্য সকলের থাকে না, লোক হিসাবে হাজারি কিন্তু খুবই ভালো। সকালে উঠিয়া হাজারি এক কলিকা গাঁজা সাজিবার উদ্যোগ করিতেছে। এই সময়টা সকলের অগোচরে সে একবার গাঁজা খাইয়া থাকে। হোটেলে গিয়া আজকাল সে সুবিধা ঘটে না। এমন সময় অতসীকে ঘরে ঢুকিতে দেখিয়া সে তাড়াতাড়ি গাঁজার কলিকা ও সাজ সরঞ্জাম লুকাইয়া ফেলিল। অতসীর মুখের দিকে চাহিয়া বলিল, কি মা? কাকাবাবু, আপনি কবে বম্বে যাচ্ছেন? আসছে মঙ্গলবার যাব, আর 4 দিন বাকি। আমার বড় ইচ্ছে হচ্ছে আপনাকে নিয়ে এরশোলা যাব। আমাদের বৈঠকখানায় আবার আপনাকে আর বাবাকে জলখাবার এনে দেব। যাবেন কাকাবাবু? হাজারির চোখে জল আসিল।
কি তুচ্ছ স্বাদ! মেয়েদের মনে এইসব অতি সামান্য আশা আকাঙ্ক্ষায় কি সবসময় পূর্ণ হয়? কি করিয়া সে এরোশোলা যাইবে এখন? ছেলে মানুষ, না হয় বলিয়া খালাস। মুখে বলিল, মা, সে হয় না, কত কাজ বাকি এদিকে, সে তো মা জানো না। নরেন ছেলে মানুষ, ওকে সব জিনিস দেখিয়ে বুঝিয়ে না দিয়ে। আজ চলুন আমায় নিয়ে, গরু গাড়িতে আমার বাপে মেয়েতে চলে যাই, কাল বিকেলে চলে আসবেন। তাছাড়া টেপিও বলছিল একবার গায়ে যাবার ইচ্ছে হয়েছে। চলুন কাকাবাবু, চলুন। তা নিতান্ত যদি না ছাড়ো মা, তবে পরশু সকালে গিয়ে সেদিনই সন্ধ্যের পরে ফিরতে হবে, থাকবার একদম উপায় নেই, কারণ তার পরদিনই বিকেলে রওনা হতে হবে আমায়। বোম্বাইয়ের ডাকগাড়ি রাত 8টায় ছাড়ে বলে দিয়েছে। বৈকালে চূর্ণির ধারে নিম গাছটায় তলায় হাজারি একবার গিয়া বসিল। পাশের চুন কয়লার আড়তে হিন্দুস্তানি কুলিরা সেইভাবে সুর করিয়া সমস্বরে ঠোঁট হিন্দিতে গজল গাহিতেছে। চূর্ণির খেয়াঘাটে ওপারে ফুলে নবলার হাটুরে লোক পারাপার হইতেছে, পুরনো দিনের মতোই সব। সে কি আজও বেচু চক্রবর্তীর হোটেলে কাজ করিতেছে? পদ্মঝির মুখ নাড়া খাইয়া তাহাকে কি এখনো সদ্য আঁচ বসানো কয়লার উনুনের ধোয়ার মধ্যে বসিয়া ও বেলার রান্নার ফর্দ বুঝিয়া লইতে হইবে? সেই পদ্ম দিদি ও সেই বেচু চক্রবর্তীর সঙ্গে সকালবেলাও তো কথাবার্তা হইয়াছিল। দাড়ি পাল্লায় পাল্লা বদল হইয়াছে। পুরনো দিনের সম্বন্ধগুলি ছায়াবাজির মতো অন্তর্হিত হইল কোথায়? বোম্বাই। বোম্বাই কত দূর কে জানে? টেপিকে লইয়া, অতসী বা কুসুমকে লইয়া যদি যাওয়া যাইত, ইহারা যে কেহ সঙ্গে থাকিলে সে বিলাত পর্যন্ত যাইতে পারে। দুনিয়ার যে কোনো জায়গায় বিনা আশঙ্কায় বিনা দ্বিধায় চলিয়া যাইতে পারে। তখনকার দিনে সে কি একবারও ভাবিয়াছিল আজকার মতো দিন তাহার জীবনে আসিবে? নরেনকে যেদিন প্রথম দেখে সেদিনই মনে হইয়াছিল যে সুন্দর ছবিটি, টেপি লাল চেলি পড়িয়া নয়নের পাশে দাঁড়াইয়া, মুখে লজ্জা, চোখে চাপা আনন্দের হাসি। তখন মনে হইয়াছিল এসব দুরাশা, এও কি কখনো হয়? সবই ঠাকুর রাধা বল্লভের দয়া, নতুবা সে আবার কবে ভাবিয়াছিল যে সে বোম্বাই যাইবে 150 টাকা মাহিনার চাকরি লইয়া। পরদিন অতসী আসিয়া আবার বলিল, কবে এরশোলা যাবেন কাকাবাবু? টেপিও যাবে বলছে। কাকিমাও বলছিলেন গায়ে থেকে সে অজি 2 বছর 2.5 বছর এসেছেন, আর কখনো যাননি। ওরও যাবার ইচ্ছে। একদিনের জন্য চলুন না। আবার স্বগ্রামে আসিয়া উহাদের গাড়ি চুকিল বহুদিন পরে। হাজারিদের বাড়িটা বাসযোগ্য নাই। খড়ের ঘর এতদিন দেখাশোনার অভাবে নষ্ট হইয়া গিয়াছে। ঝড়ে খড় উড়িয়া যাওয়ার দরুন চালের নানান জায়গা দিয়া নীল আকাশ দিব্যি চোখে পড়ে। অতসী টানাটানি করিতে লাগিল তাদের বাড়িতে সব শুদ্ধ লইয়া যাইবার জন্য, কিন্তু টেপির মা রাজি নয়। নিজের ঘরদোরের ওপর মেয়ে মানুষের চিরকাল টান। ভাঙা ঘরে উঠানের জঙ্গল নিজের হাতে তুলিয়া ফেলিয়া টেপের সাহায্যে ঘরের দাওয়া ও ভেতরকার মেঝে পরিষ্কার করিয়া নিজের বাড়িতেই সে উঠিল। টেপিকে বলিল, তুই বস মা, আমি পুকুরে একটা ডুব দিয়ে আসি। পেয়ারাতলা ঘাটে কতদিন নাইনি। পুকুরের ঘাটে গিয়ে এই পাড়ার রাধু চাটুর্যের পুত্রবধূর সঙ্গে প্রথমেই দেখা। সেই মেয়েটির বয়স প্রায় টেপির মায়ের সমান। দুজনের যথেষ্ট ভাব চিরকাল। টেপির মাকে দেখিয়া সে তো একেবারে অবাক। বাসন মাজা ফেলিয়া হাসি মুখে ছুটিয়া আসিয়া বলিল, ও মা, দিদি যে, কখন এলে দিদি? আর কি আমাদের কথা মনে থাকবে তোমার? এখন বড়লোক হয়ে গিয়েছ, সবাই বলে, গরিবদের কথা কি মনে পড়ে? দুজনে দুজনকে জড়াইয়া ধরিয়া কাঁদিয়া ফেলিল। কিছুক্ষণ পরে রাধু চাটুর্যের পুত্রবধূকে সঙ্গে লইয়া টেপির মা ঘাট হইতে ফিরিল। মেয়েটি বাড়ি ঢুকিয়া টেপিকে বলিল, চিনতে পারিস মা? ও মা, কাকিমা যে, আসুন আসুন। এসো মা, জন্ম স্ত্র হও, স্বামী স্ত্রীর সমান হও। হ্যাঁ গা, তো তোমার কেমন আক্কেল? মেয়েকে আনলে অমনি জামাইকেও আনতে হয় না? শুনেছি চাঁদের মতো জামাই হয়েছে। এ চুরি কে দিয়েছে দেখি মা? ক ভরি? একে কি বলে, পাশা? দেখি দেখি, কখনো শুনিও নি এসব নাম। তা একটা কথা বলি, তোমাদের রান্না এই বেলা এখানে হওয়ার উপায় নেই। আমাদের বাড়িতে তোমরা সবাই এই বেলা 2টো ঢাল ভাত। টেপি বলিল, সে হবে না কাকিমা, অতসীদি এসেছে আমাদের সঙ্গে, জানেন না? অতসীদি সবাইকে বলেছে খেতে, সেখানে নিয়ে গিয়ে তুলছিল আমাদের। মা গেল না, জানেন তো, মার 7 প্রাণ বাঁধাই ভিটের সঙ্গে। রানাঘাটের অমন বাড়ি, কলের জল, শহর জায়গা, সেখানে থাকতেও মা শুধু বাড়ি বাড়ি করে।
আহা, বাড়ির কি ছিঁড়ি! ফুটো খড়ের চাল, বাড়ি বললেও হয়, গোয়াল বললেও হয়। বাপের বাড়ি নিন্দে করিস নে, যা যা, আজ না হয় বড়লোক শ্বশুর হয়েছে, এই ফুটো খড়ের চালের তলায় তো মানুষ হয়েছ মা। হাসি গল্পের মধ্য দিয়া প্রায় ঘণ্টা দুই কখন কাটিয়া গেল। ইহাদের আসিবার খবর পাইয়া এ পাড়ার ও পাড়া মেয়ে মহলের সবাই দেখা করিতে আসিল। জামাইকে সঙ্গে করিয়া না আনার দরুন সকলেই অনুযোগ করিল। টেপির মা বলিল, জামাইয়ের আসবার জো নেই যে, রেলের হোটেলে দেখাশোনা করেন, সেখানে একদিন না থাকলে চুরি হবে, উপায় থাকলে আননে মা। অত সে দুর্ভাগ্যের কথা সকলেই পূর্বেই জানিত। গ্রামশুদ্ধ লোক তাহার অত্য দুঃখিত। সবাই এক বাক্যে বলে, অমন মেয়ে দেবীর মতো মেয়ে, আর তাই কপালে এই দুঃখ, এই কচি বয়সে। সন্ধ্যার দেরি নাই। অতসীদের বৈঠকখানায় বসিয়া অতসীর বাবার সঙ্গে হাজারে কথাবার্তা বলিতেছিল। হরিচরণ বাবু কন্যার অকাল বৈধব্যে বড় বেশি আঘাত পাইয়াছেন। হাজারি মনে হইল যেন ওই 2.5 বছরের ব্যবধানে তাহার 10 বছর বয়স বাড়িয়া গিয়াছে। মেয়েকে দেখিয়া আজ তবু একটু সুস্থ হইয়াছেন। হরিচরণ বাবু বলিলেন, এই দেখো, তোমার বয়স আর আমার বয়স খুব বেশি তফাৎ হবে না। তোমারও প্রায় 50 হয়েছে, না হয় 1-8 বছর বাকি, কিন্তু তোমার জীবনে উদ্যম আছে, আশা আছে, মনে তুমি এখনো যুবক। কাজ করবার শক্তি তোমার মধ্যে অনেক বেশি এখনো। এই বয়সে বোম্বে যাচ্ছ, শুনে হিংসে হচ্ছে হাজারি। বাঙালির মধ্যে তোমার মতো লোক যত বাড়বে, ঘুমন্ত যাত্রা ততই জাগবে। এরা 35 বছর বয়সে গলায় তুলসীর মালা পরে পরকালের জন্য তৈরি হয়। দেখছো না আমাদের গায়ে দশা? ইহকালে দেখলি নে, ভোগ করলি নে, তোদের পরকালে কি হবে বাবু? সেখানেও সেই ভূতের ভয়, পরকালে নরকে যাবে। তুমি কি ভাবো অকর্মা, অলস, ভীরু লোকদের স্বর্গে জায়গা দেন নাকি ভগবান? এই সময় পুরনো দিনের মতো অতসী আসিয়া উহাদের সামনে টেবিলে জল খাবারের রেকাবি রাখিয়া বলিল, খান কাকাবাবু, চা আনি? বাবা তুমি খাও, যেতে হবে, সন্ধ্যার এখনো অনেক দেরি। কিছুক্ষণ পরে চা লইয়া অতসী আবার ঢুকিল। পিছনে আসিল টেপি। সেই পুরনো দিনের মতো সবই, তবু কত তফাৎ। অতসীর মুখের দিকে চাহিলে হাজারি বুকের ভেতরটা বেদনায় টনটন করে। তবুও তো মা বাপের সামনে অতসী বিধবার বেশ যতদূর সম্ভব বর্জন করিয়াছে। মা বাপের চোখের সামনে সে বিধবার বেশে ঘুরিতে ফিরিতে পারিবে না, ইহাতে পাপ হইবে। হরিচরণ বাবু সন্ধানিক করিতে বাড়ির মধ্যে গেলেন। অতসীর দিকে চাহিয়া হাজারি বলিল, কেমন মা, তোমার সাজ যা ছিল মিটেছে? নিশ্চয় কাকাবাবু। টেপি, কি বলিস? কতদিন ভাবতুম গায়ে তো যাব, সেখানে টেপিও নেই, কাকাবাবুও নেই, কাদের সঙ্গে দুটো কথা বলবো? কাল আমার সঙ্গে রানাঘাট যেতে হবে কিন্তু মা। বাহ, সে আমি বাবা মাকে বলে রেখেছি। আপনাকে উঠিয়ে দিতে যাব না, কিরকম? কাকাবাবু, টেপি এখন দিন কতক আমার কাছে এখানে থাক না, তাহলে আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসবার সময় ওকে সঙ্গে করে আনি। নয়নবাবু মাঝে মাঝে এখানে আসবেন এখন। নয়নের কথা বলাতে টেপি বাপের অলক্ষিতে অতসীকে একরাম চিমটি কাটিল। কাকাবাবু পুজোর সময় আসবেন তো? এবার আমাদের গায়ে আমরা ঠাকুর পুজো করব। পুজোর তো এখন অনেক দেরি মা, যদি সম্ভব হয় আসবো বই কি, তবে তুমি যদি পুজো করো তবে আবার চেষ্টা করব। টেপি বলিল, তোমাকে আসতেই হবে বাবা, মা বলেছে এবার প্রতিমা গড়িয়ে কোজাগরি লক্ষ্মী পূজা করবে, এখনো 3-4 মাস দেরি পুজোর, সেই সময় ছুটি নিয়ে আসবে বাবা, কেমন তো? রাধু মুখুজ্জে পুত্রবধূ নাছরবান্দা হইয়া পড়িয়াছিল। রাত্রে তাহাদের বাড়িতে সকলকেই খাইতে হইবে। টেপির মা সন্ধ্যাবেলা হইতে রাঘু মুখুজ্জের বাড়ি গিয়া কুটিয়াছে। মোচা কুটিয়া, দেশ কুমড়ো কুটিয়া তাহাদের সাহায্য করিতেছে। সে সরল গ্রাম্য মেয়ে, শহরের জীবনযাত্রার চেয়ে পাড়াগাঁয়ের এই জীবন তাহার অনেক ভালো লাগে। সে বলিতেছিল, ভাই, শহরে টহরে কি আমাদের পোষায়? এই যে কুমড়োর ডাঁটাটুকু, এই 1 পয়সা, এই এতটুকু করে কুমড়ো ফালে 1 পয়সা, সেই ফালি কাটতে বোধ হয় পোড়ার মুখও মিনসেদের হাত কেটে গিয়েছে। আমার ইচ্ছে কি জানো ভাই, উনি চলে গেলে আমি 3-4 দিনের মধ্যে আবার গায়ে আসবো, পুজো পর্যন্ত এখানেই থাকবো। মেয়ে জামাই থাকলো রানাঘাটের বাসায়, ওইসব দেখানো করুক, ওদেরই জিনিস, আমার সেখানে ভালো লাগে না। স্বামীকে কথাটা বলিতে হাজারি বলিল, তোমার ইচ্ছে যা হয় করো, কিন্তু তার আগে ঘরখানা তো সারানো দরকার।
ঘরে জল পড়ে ভেসে যায়, থাকবে কিসে? টেপির মা বলিল, সে ভাবনায় তোমার দরকার নেই। আমি অতসীদের বাড়ি থেকে কি ওই মুখুজ্জের বাড়ি থেকে ঘর সারিয়ে নেব। জামাইকে বলে যেও খরচ যা লাগে যেন দেয়। রাধু মুখুজ্জের বাড়ির রাত্রি আহারের আয়োজন ছিল যথেষ্ট। খিচুড়ি, ভাজাভুজি, মাছ, ডিমের ডালনা, বড়া ভাজা, টক, দই, আম, সন্দেশ। অতসীকেও খাইতে বলা হইয়াছিল, কিন্তু সে আসে নাই। টেপি ডাকিতে গেলে কিন্তু অতসী বলিল, তাহার মাথা ভয়ানক ধরিয়াছে, সে যাইতে পারিবে না। শেষ রাত্রে দুখানা গাড়ি করিয়া সকলে আবার রানাঘাট আসিল। দুপুরের পর হাজার একটু ঘুমাইয়া লইল। ট্রেন নাকি সারা রাত চলিবে। কখনো সে অত দূর যায় নাই, অতক্ষণ গাড়িতেও থাকে নাই। ঘুম হইবে না কখনোই। যাইবার সময় টেপির মাও টেপে কাঁদিতে লাগিল। কুসুমও ইহাদের সঙ্গে যোগ দিল। অতসী সকলকে বুঝাইয়া লাগিতেছিল, ছি, কাঁদে না, ও কি কাকিমা, বিদেশে যাচ্ছেন একটা মঙ্গলের কাজে। ছি টেপি, অমন চোখের জল ফেলো না ভাই। হাজারে ঘরের বাহির হইয়াছে, সামনেই পদ্মছি। পদ্মছি বলিল, এখনই গাইতে যাবেন ঠাকুরমশাই? হ্যাঁ। পদ্মদিদি, এবেলা খদ্দের কত? তা 40 জনের উপর, সেকেন্ড ক্লাস বেশি। ইলিশ মাছ নিয়ে এসেছিলে তো? পদ্মছি হাসিয়া বলিল, হুমা, তার বলতে হবে, যতদিন বাজারে পাই ততদিন ইলিশের বন্দোবস্ত। আষাঢ় থেকে আশ্বিন, দেখেছিলাম তো ও হোটেলে। হ্যাঁ, সে তোমাকে আমি আর কি শেখাবো, তুমি হলে গিয়ে পুরনো লোক। বেশ হুঁশিয়ার থেকো পদ্মদিদি, ভেবো তোমার নিজেরই হোটেল। পদ্মছি এক অভাবনীয় কাণ্ড ঘটাইল। হঠাৎ ঝুঁকিয়া নিচু হইয়া বলিল, দাঁড়ান ঠাকুরমশাই, পায়ে ধুলোটো দিন একটু। হাজারি অবাক, স্তম্ভিত, চক্ষুকে বিশ্বাস করা শক্ত। এ কি হইয়া গেল? পদ্মদিদি তাহার পায়ের উপর উপর হইয়া পড়িয়া পায়ের ধুলো লইতেছে। এমন একটা দৃশ্য কল্পনা করিবার দুঃসাহসও কখনো তাহার হয় নাই। কোনো সৌভাগ্যটিকে বাকি রহিল তাহার জীবনে? স্টেশনে তুলিয়া দিতে আসিল 2 হোটেলের কর্মচারীরা, প্রায় সকলেই, তাছাড়া অতসী, টেপি, নরেন। বাহিরের লোকের মধ্যে যদু বারজ্জি সত্যই আজকাল হাজারিকে যথেষ্ট মানিয়া চলে। তাহার ধারণা, হোটেলের কাজে হাজারি এখনো অনেক বেশি উন্নতি দেখাইবে। এই তো সবে শুরু। অতসী পায়ের ধুলা লইয়া বলিল, আসবেন কিন্তু পুজোর সময় কাকাবাবু, মেয়ের বাড়ি নিমন্ত্রণ রইল, ঠিক আসবেন। টেপি চোখ মুছিতে মুছিতে বলিল, খাবারের পুটলিটা উপরের তাক থেকে নামিয়ে কাছে রেখো বাবা, নামাতে ভুলে যাবে। তোমার তো হুঁশ থাকে না কিছু। আর রাত্রিরে খেও, ভুলো না যেন, কাল বাসি হয়ে যাবে। পথে ঘাটে বাসি খাবার খবরদার খাবে না, মনে থাকবে? তোমার চিঠি পেলে মা বলেছে রাধাবল্লভতলায় পুজো দেবে। চলন্ত ট্রেনের জানালার ধারে বসিয়া হাজারি কেবলই মনে হইতেছিল পদ্মদিদি যে আজ তাহার পায়ের ধুলো লইয়া প্রণাম করিল, এই সৌভাগ্য হাজারির সকল সৌভাগ্যকে ছাপাইয়া ছাড়াইয়া গিয়াছে। সেই পদ্মদিদি, ঠাকুর রাধাবল্লভ, জাগ্রত দেবতা তুমি, কোটি কোটি প্রণাম তোমার চরণে। তুমিই আছো, আর কেহ নাই, থাকলেও জানি না। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল। আজ ছিল শেষ পর্ব। আমার এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানালেন। নতুন আরও কোনো গল্প নিয়ে হাজির হব। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আশেপাশে সবাইকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।